সুপ্রিয় দর্শক, আজকে আপন ছায়ায় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের একজন অতিথি। তাকে পরিচয় করিয়ে দেওয়ার মতো কোনো অবকাশ নেই। তাকে দেশে মোটামুটি তিনি সকল শিক্ষিত মহলে তার একটা ব্যাপক পরিচিতি আছে। তিনি কবি মোহন রায়হান। কবি হিসাবে তিনি সমধিক আলোচিত এবং পরিচিত। এর বাইরেও তার অনেক পরিচয় আছে। আপনারা জানেন যে তিনি একাধারে একজন রাজনীতিবিদ এবং সমগ্র ঢাকায় তিনি একজন অতি পরিচিত একজন ছাত্রনেতা ছিলেন। কিন্তু সব কিছুকে ছাপিয়ে তার শিল্প, সাহিত্য, সংস্কৃতি চর্চা নানান জায়গায় তিনি কাজ করেছেন। সব কিছুকে ছাপিয়ে তিনি আসলে মূলত একজন কবি। কবি মোহন রায়হান সম্পর্কে শুধু আমি দু একটি কথা বলবো, বলে আমি ওনার কাছে ফিরে যাব। তিনি আসলে একজন, আমরা বলতাম তিনি একজন দ্রোহের কবি, ভালোবাসার কবি। প্রচণ্ড আবেগ, অনুভূতি এবং দেশপ্রেম বোধ, সততা, নিষ্ঠা, আন্তরিকতা, একজন মুক্তিযোদ্ধা হিসাবে দেশের মাটি এবং মানুষের প্রতি যে অঙ্গীকার থাকার কথা, কবি মোহন রায়হানের মধ্যে সব কিছুই বিরাজমান বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। আমি এবং আমাদের সমসাময়িকরা যাকে আমরা ক্যাম্পাসে পেয়েছি, দেখেছি কাছে থেকে, তার দ্রোহ বিদ্রোহের, তার অভিমানের, মান অভিমানের, তার বিদ্রোহ করার যে প্রবণতা, তার যে প্রতিবাদ করার যে প্রবণতা, এগুলো আমরা কাছে থেকে দেখেছি। তিনি আসলে সবসময় একজন প্রতিবাদী মানুষ। এই জন্য মাঝে মধ্যে তাকে মনে হয় একা, এবং উনি একজন। আমরা কবি মোহন রায়হানকে আজকে দুই একটি বিষয় ওনার কাছ থেকে শোনার চেষ্টা করব। বিশেষ করে তার জন্ম, তার জন্মস্থান, তার বেড়ে ওঠা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হওয়া, ছাত্র রাজনীতিতে যাওয়া, এবং এই বিশ্ববিদ্যালয় সম্পর্কে তার ধারণা, তখনকার সময় এবং বর্তমান প্রেক্ষাপট, এই বিষয়গুলোই আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করব। সবশেষে তিনি যেহেতু একজন বিশিষ্ট কবি, এই দুই বাংলার 70 এবং 80 দশকের সেরা কবিদের তিনি একজন, তার নিজের কণ্ঠে, স্বকণ্ঠে তার নিজের কবিতা আমরা আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। আমরা আসি, তাহলে আমরা কথা বলতে চাচ্ছি কবি মোহন রায়হানের সাথে। মোহন ভাই, আসলে আমি জানি না ঠিক, আপনার সাথে 1981 সাল থেকে আপনাকে আমি কাছে থেকে দেখেছি। আমরা একই হলেও ছিলাম, মাহসিন হলে। আজ আপনাকে এখানে খুব ফর্মাল না হলে আমি দু একটি কথা বলতে চাই। বিরোধী আন্দোলন যখন সূচনা লগ্ন থেকে, 82 সালের একেবারে সূচনা লগ্ন থেকে কাছে থেকে যেভাবে দেখেছি, সব জায়গায় আপনি একা দাঁড়িয়েছেন, স্রোতের বিপরীতে, সকল সিদ্ধান্তের প্রতিপক্ষ হয়েছেন। এটা আপনার একটা স্বভাব আমার কাছে মনে হয়েছে। সব জায়গাতে আপনি কোনো কিছু পাওয়ার জন্য চেষ্টা করেন নাই। আপনি সবসময় শুধু চেষ্টা করেছেন যে আমার চাওয়া পাওয়ার কিছু নেই, কিন্তু আপনি যা বিশ্বাস করেন, যা বিশ্বাস করতেন, যা ভবিষ্যতেও করবেন, এর বাইরে আপনি কখনোই যেতে চাননি। এর কারণ কি? কিভাবে আপনার মধ্যে এরকম একটি ভাব, এরকম একটি স্বভাব, এরকম একটি স্পিরিট কিভাবে আপনার মধ্যে প্রথিত হলো, এই বিষয়টা আপনার কাছ থেকে একটু শুনতে চাই। অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং ভালোবাসা প্রিয় মান্নান। তোমরা যে একটি উদ্যোগ নিয়েছ যে বাংলাদেশের রাজনীতি, ইতিহাস, দর্শন, বিজ্ঞান, শিল্প, সাহিত্য, সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত যেসব মানুষগুলো নানাভাবে ভূমিকা পালন করেছে, তাদের দেখা, তাদের নির্মাণ করা, তাদের উপলব্ধি, এগুলো কালের প্রভাবে হারিয়ে যাবে। সেইগুলোকে ধারণ করার একটি মহান উদ্যোগ তোমরা গ্রহণ করেছ। সেজন্য আমি তোমাদের প্রতি কৃতজ্ঞ এবং ধন্যবাদ যে
ইতিহাসের সত্যিকারের দিকটি হয়তো উঠে আসবে। কারণ এখন চলছে ইতিহাস বিকৃতকারী এবং ইতিহাস জবরদখলকারী ভণ্ড, প্রতারক, মিথ্যাবাদী, সুবিধাবাদী, দালাল, প্রতারক, দলদাস এবং দলকানাদের, সুবিধাবাদীদের যুগ। যে তারা ইতিহাস বিকৃত করে ইতিহাসকে মিথ্যাভাবে উপস্থাপন করে নিজেরা সমাজের সুযোগ সুবিধা, খ্যাতি, প্রতিষ্ঠা নেওয়ার এক মহা বাটপাড়ি কাজে যুক্ত আছে। সেই সময় উদ্যোগকে আমি স্বাগত জানাই। আমাকে তুমি যে বিষয়ে প্রশ্ন করেছো, যে আমি কখনোই কোথাও কোনো বিষয়ে আপোষ করিনি, মাথা নত করিনি। তবে তোমার একটি কথা যেটা তুমি বললে, যে সবসময় দেখেছি যে আপনি সিদ্ধান্তের বিপরীতে দাঁড়িয়েছেন। না, কথাটি এরকম হবে যে কোনো ভুল সিদ্ধান্তের, অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে দাঁড়িয়েছে আমি, স্রোতের বিপরীতে দাঁড়িয়েছি। হ্যাঁ, এটার কারণ হচ্ছে কি, যে আসলে একটা মানুষের যে বেড়ে ওঠা, তার পরিবার, তার পরিবেশ, তার প্রকৃতি, তার অধ্যয়ন, অনুশীলন, জীবন চর্চা, জীবন দৃষ্টিভঙ্গি, সেই কারণে প্রতিটা মানুষের মধ্যে তার নিজস্ব একটি দৃষ্টিভঙ্গি তৈরি হয়। আমার ভিতরে যে অনমনীয়তা, যে অনাপস এবং প্রতিবাদী সত্তা, সততা, সাহসিকতা, নিঃস্বার্থতা, নির্লোভ, নির্মোহ মনোভাব গড়ে উঠেছে। এটার কারণ আমার পারিবারিক ঐতিহ্য থেকে। আমার নানা ছিলেন সেই সময় পাবনা জেলা প্রাইমারি শিক্ষক সমিতির সেক্রেটারি। উনি তার এলাকায় মানুষের মাঝে নেতৃত্ব দিয়েছেন, মানুষকে সৎ পথে ধাবিত করেছেন। যে কোনো ন্যায় অন্যায়ের সুখে দুঃখে মানুষ তার কাছে আসত। আমার বাবা কিন্তু তার ভাগিনা। আমার বাবা মামাতো বোনকে বিয়ে করেছে। আমার বাবার ভেতরেও সেই জিনিসটা সঞ্চারিত হয়েছে। আমার বাবার যে পরিচয়, সে পরিচয় আমার চেয়ে অনেক বড়। আমার বাবা যদি একটা পাহাড় সমান লোক হয়, তাহলে আমি একটা বলবো যে একটা কি বলবো, যে একটা ছোট তৃণমূলের লোক আর কি। কারণ কি, আমার বাবা ভারতের স্বাধীনতা সংগ্রামী ছিলেন, হ্যাঁ, এবং নেতাজি সুভাষ বোসের সাক্ষাৎ শিষ্য ছিলেন। উনি কলকাতায় বড় হয়েছেন নেতাজি সুভাষ বোসের সঙ্গে। উনি আজাদ হিন্দ ফৌজে না যোগাযোগ না, উনি কলকাতায় আজাদ হিন্দ ফৌজে যোগ দিয়েছিলেন। আমার দেশের বাড়ি সিরাজগঞ্জ, তৎকালীন পাবনা জেলা থেকে উনি যে ভারতের স্বাধীনতা সংগ্রামে যোগ দিয়েছিলেন আজাদ হিন্দ ফৌজে নেতাজি সুভাষের সঙ্গে। এবং কলকাতার যে শিয়ালদা স্টেশনের পাশে বাস্তরা সমিতি মার্কেট, আমার বাবা সেটার প্রতিষ্ঠাতা। এবং 47 যে সাম্প্রদায়িক দাঙ্গা বিরোধী আন্দোলন, সেই সাম্প্রদায়িক দাঙ্গা প্রতিরোধ কমিটির উনি শিয়ালদা কমিটির সেক্রেটারি ছিলেন। এবং তৎকালীন কলকাতা কংগ্রেসের প্রেসিডেন্ট, আমি নাম ভুলে গেছি, উনি ওইটা সভাপতি ছিলেন। উনি অসম্ভব অসাম্প্রদায়িক লোক ছিলেন আমার বাবা, অসম্ভব সাহসী, সৎ এবং মানবদর্দী মানুষ ছিলেন। উনি ভারতের স্বাধীনতা সংগ্রামের পরে এলাকায় চলে আসেন যখন ওনার বয়স 20-22 বছর। তো উনি 6 ফিট লম্বা ছিলেন, প্রশস্ত বক্ষ ছিলেন, সুদর্শন ছিলেন, সাহসী ছিলেন। এলাকার লোকজনরা তাকে জোর করে ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান দাঁড় করে দেয়।
এবং উনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানে জয়লাভ করেন। আচ্ছা, এবং উনি প্রায় 30 বছর আমার এলাকায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে গোটা সিরাজগঞ্জের নেতৃত্ব দিয়েছেন। হ্যাঁ, সে আর কোনো চেয়ারম্যান ছিল না যে তার মতন গোটা জেলায় তৎকালীন মহকুমায় নেতৃত্ব দিয়েছেন। উনি পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খানের সঙ্গে কথা বলে সিরাজগঞ্জ কওমি জুট মিল প্রতিষ্ঠা করেছেন। খোকসাবাড়ি হসপিটাল, 16 বিঘা জমির উপর হসপিটাল প্রতিষ্ঠা করেছেন। সিরাজগঞ্জের প্রথম প্রতিরক্ষা বাঁধ যমুনা নদীর, শৈলবাড়ি গ্রোয়েন বাঁধ উনি নির্মাণ করেছেন। নেতৃত্ব দিয়ে হ্যাঁ, বহু রাস্তাঘাট, স্কুল, মসজিদ, মাদ্রাসা, মন্দির পর্যন্ত এরকম একটা লোক ছিলেন। এবং এলাকার যত বিদগ্ধ লোক, হ্যাঁ, বিশেষ করে ওনার প্রধান বন্ধুরা ছিল আমাদের হিন্দু সম্প্রদায়ের লোকেরা, তারাই ছিল আর কি। তো উনি অসম্ভব মানব দরদী একটা মানুষ ছিলেন। ওনার সম্বন্ধে যেসব গল্প এলাকায় এখনো প্রচলিত আছে, তার বন্ধুদের কাছে শুনেছি, তার সময়ের কাছে শুনে, আর 2-1 এখনো বেঁচে আছে, তার কাছে আমরা শুনেছি। তার মৃত্যুর পরে আমরা একটা প্রকাশ। উনি কোন ইয়ারে মারা গেলেন? উনি মারা গেলেন 90-তে। 90? হ্যাঁ, 1990। হ্যাঁ, মারা গেলেন। তো সেগুলো মানে কিংবদন্তি তুল্য, যে মানুষের জন্য। যাকে আমার বোঝা যাচ্ছে যে আপনার বাবার গুণগুলো আপনার মধ্যে সঞ্চারিত হয়েছে। অসম্ভব সাহসী, মানবদরদী, পরোপকারী, এবং কোথাও অন্যায়ের কাছে কোথাও মাথা নত করেন নাই, কোথাও আপোষ করেন নাই। 30 বছর চেয়ারম্যান ছিলেন, কিন্তু ওনার সিরাজগঞ্জ শহরে কোনো বাড়ি নাই, উনি কোনো অর্থ সম্পদ রেখে যায় নাই। লোকেরা বলতো, আপনি 30 বছর চেয়ারম্যান ছিলেন, ছেলে মেয়ের জন্য কী করলেন? বলে, কেন, আমি তো অনেক কিছু করেছি। বলে, কী করেছেন? বলে, কেন, তাদের আমি শিক্ষিত করেছি। আমার MA পাস ছেলে যদি রিক্সা চালিয়ে খায়, আমার কোনো লজ্জা নাই। আমার BA পাস মেয়ে যদি ইট ভেঙে খায়, আমার কোনো লজ্জা নাই। কিন্তু আমার যদি কোনো ম্যাট্রিক ফেল ছেলে ওই দামি গাড়ি চালাতো, সেটা আমার লজ্জা হতো। তো এরকম মানসিকতার লোক ছিলেন। উনি আমাদের শিক্ষিত করেছেন, আমাদেরকে সততা দিয়েছেন, আমাদেরকে সাহস শিখিয়েছেন, আমাদেরকে পরোপকার শিখেছেন, মানবতা শিখেছেন, মাথা নত না করতে শিখিয়েছেন। একটা জিনিস মোহন ভাই আমি লক্ষ্য করেছি, যে আপনি আপনার বাবার সম্পর্কে যেরকম বললেন, এখন আমার মনে হয় ওই যে আপনার বাবার এই গুণগুলো আপনার মধ্যে, এই যে রক্তের যে সঞ্চালন, সেভাবে আপনার মধ্যে এসছে। আমরা একটা জিনিস লক্ষ্য, আরেকটা কথা বলি, আমার মা ছিলেন ওরকম অসম্ভব মানব দরদী। আমার গ্রামের যত গরিব দুঃখী মেয়েদের আশ্রয় ছিল আমার মা। আমার বাড়িতে কোনো গরিব দুঃখী এসে কোনোদিন না খেয়ে যেতে পারতেন না। না, এটা আমি আপনার মধ্যে আমি গত কয়েক বছরেও আমি খুব ভালোভাবে লক্ষ্য করেছি। আপনি মানুষকে আপ্যায়ন করেন, এটা কিন্তু একটা ফ্যামিলির শিক্ষা। আমি আপনার কাছে দেখেছি এটা, যে আমি আপনার এটা একটা লার্নিং, এটা দেখেছি। তো যাক, আমরা আলোচনা যেহেতু করছি, আমরা বলছি যে একটা কথা মধ্যে বলেছিলাম আপনাকে, সেটা হলো যে এই বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি এসেছেন। আমি যতদূর জানি আপনি ঢাকা কলেজে পড়েছেন, ঢাকা কলেজে, এবং মুক্তিযুদ্ধ করেছেন। মুক্তিযুদ্ধের পরে ঢাকা কলেজে ভর্তি হয়েছেন। ঢাকা কলেজ থেকে আপনি পরবর্তী সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি এসেছেন MA পড়ার সময়। এবং এই যে ঢাকা কলেজ হলেও, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বলা চলে লাগোয়া, আপনার অনেক স্মৃতি। ওই সময়টা একটু যদি আপনি একটু বর্ণনা করেন, মুক্তিযুদ্ধের পরের চিত্র, মুক্তিযুদ্ধের পরবর্তীতে যে ঢাকা শহরের একটা আপনার যে দৃশ্য, পলিটিক্যাল এবং সামাজিক যেগুলো বলবো, এইটা এবং বিশ্ববিদ্যালয়ে আপনার আগমন খুব সংক্ষেপে যদি বলেন। আমি 15 বছর বয়সে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলাম। আমার বড় ভাই কিন্তু আমার চেয়ে অনেক বড় মুক্তিযোদ্ধা। উনি অকালপ্রয়াত মাহমুদ আলম মধু, উনি রৌমারি ক্যাম্পের ফার্স্ট ইন্সট্রাক্টর ছিলেন, এবং উনি ইন্ডিয়ান শিখ রেজিমেন্টের সঙ্গে ছিলেন, যারা হায়েস্ট ট্রেনিং করেছে তাদের। এবং উনি পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে ইন্ডিয়ান রেজিমেন্টের সঙ্গে সম্মুখ যুদ্ধ করেছেন অসংখ্য।
ন্যাশনাল অ্যাথলেট ছিলেন। উনি সুইমিংয়ে, সাইক্লিংয়ে ফার্স্ট ছিলেন, সুইমিংয়ে সেকেন্ড ছিলেন, এ ব্রাদার্স ইউনিয়ন থেকে এ ডিভিশন ফুটবল খেলতেন। তো আমি ভাই মুক্তিযুদ্ধে চলে যাই ইন্ডিয়াতে। আমি দেশের মধ্যে মুক্তি বাহিনী যে গঠন হয়, যে সমস্ত গ্রুপ হয়, সেখানে আমি অংশগ্রহণ করি। তো মুক্তিযুদ্ধের আমাদের একটা স্বপ্ন ছিল, হ্যাঁ, যে মুক্তিযুদ্ধের যে অঙ্গীকার, তোমার সাম্য, ন্যায় বিচার, মানবিক মর্যাদা, সেই স্বপ্ন নিয়ে আমরা মুক্তিযুদ্ধ গিয়েছিলাম। কিন্তু মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশে যখন সেই স্বপ্ন ভঙ্গ হলো, মুক্তিযুদ্ধের সেই স্বপ্ন যখন আমরা দেখলাম যে ভেঙে চুরে যাচ্ছে, এবং যেখানে একটা সার্বজনীন শাসন ব্যবস্থার পরিবর্তে একটা দলীয় শাসন ব্যবস্থা হলো এবং শোষণ, পীড়ন, নিপীড়ন চলল, তখন সেই সময় আমরা, বিশেষ করে আমি ছাত্রলীগ করতাম। আমি যখন ষষ্ঠ শ্রেণীতে পড়ি, তখন ৬ দফা আন্দোলনে আমি প্রথম মিছিল যাই হাফ প্যান্ট পরে। ৬৯-এর গণঅভ্যুত্থানে আমি অ্যাক্টিভ কর্মী, সক্রিয় কর্মী। ৬৯-এর গণঅভ্যুত্থানে পুলিশের মার খাই। আমি আসলে ঢাকা কলেজে অনার্স করলাম, MA করলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কেন? আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছি জেলখানায়। হ্যাঁ, সেই সময় আমি মুক্তিযুদ্ধের পরে যে একটি প্রগতিশীল শক্তি তৈরি হলো, তো জানো সবাই যে জাসদ হলো। আমরা তখন মুক্তিযুদ্ধের যারা সবচেয়ে মেধাবী, সাহসী, ত্যাগী তরুণরা, যারা স্বাধীনতার পতাকা উত্তোলন করেছে, যারা জয় বাংলা স্লোগান দিয়েছে, যারা তোমার ইশতেহার তৈরি করেছে, তারাই মানে রণাঙ্গন থেকে উঠে আসা মুক্তিযোদ্ধারা। এটার বিরাট কাহিনী আছে। যাই হোক, আসলো আমি বলছি যে আমি তখন আমি সেই সময় জেলে যাই। জেলে যে আমাকে গ্রেপ্তার করা হয় রাজনৈতিক কারণে। আমি তো সেই সময় তরুণ ছাত্র নেতা। আমি জেলখানায় ইন্টারমিডিয়েট পরীক্ষা দিই। জেলখানা থেকে আমি যখন বেরোলাম, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি শেষ হয়ে গেছে। তখন আমি এসে ঢাকা কলেজে ভর্তি হলাম, এবং ঢাকা কলেজে পড়লো। ইনফ্যাক্ট আমার মন, হৃদয় সবসময় পড়ে থাকতো ঢাকা ইউনিভার্সিটিতে। আমি ঢাকা কলেজ থেকে সকালে বেরিয়ে এসে মধুর ক্যান্টিনে, যারা হল থেকে বেরিয়ে যারা মধুর ক্যান্টিনে, আমি দুপুরে যে হয়তো ঢাকা কলেজে কোনোদিন ক্লাস করতাম না। তো সেই সময় আমরা যে সময়টা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি, সেই সময় ছাত্রদের মধ্যে তোমার যে একটা সচেতনতা, তাদের মধ্যে একটা দেশপ্রেম এবং জনগণের পক্ষে, মানুষের পক্ষে, মানুষের রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক মুক্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা শহরের সমস্ত কলেজগুলো, সেই ঢাকা কলেজ, জগন্নাথ কলেজ, তিতুমির কলেজ, সিটি কলেজ, ইডেন কলেজ, বদ্রনাথ কলেজ, সব, বুয়েট, ঢাকা মেডিকেল কলেজ, সবাই সেই সময় যে কোনো বিষয়, দেশের জনগণের যে কোনো বিষয়, দেশের জিনিসের দাম বাড়লো, ছাত্র প্রতিবাদ করলো, কৃষক তার পাটের দাম পাচ্ছে না, হ্যাঁ, এটা করতো আর কি। তো সেই সময়টাকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলাম, এবং আমি তো ৭৩-এ জেলে যাই ইন্টারমিডিয়েটে পড়ার সময়, এবং ৭৫, প্রায় ৩ বছর পরে আমি বের হই। ইতিমধ্যে ক্ষমতার পরিবর্তন হয়েছে, জিয়াউর রহমান ক্ষমতায় আসছে। সেই সময় জিয়াউর রহমানের সামরিক শাসন চলছে। সেই সামরিক শাসন বিরোধী যে যত কিছু আন্দোলন সংগ্রাম ছিল, আমি সব কিছুতে অংশগ্রহণ করেছি আর কি। তো সেই সময় ছাত্রদের মধ্যে একটা সততা ছিল, আদর্শ ছিল, নীতি ছিল, দেশপ্রেম ছিল। একইভাবে একটু সাথে আমি যোগ করতে চাই, শিক্ষক, তৎকালীন শিক্ষক আমাদের ছিলেন, আপনার শিক্ষক বা আমরাও আমার শিক্ষক ছিল কে? আহমদ শরীফ, তুলনাহীন। শিক্ষক ছিল কে? আবুল কাশেম ফজলুল হক। শিক্ষক ছিল কে? নরেন বিশ্বাস।
শিক্ষক ছিল কি হুমায়ুন আজাদ, সাইদুর রহমান, সাইদুর রহমান, মোস্তফা কামাল, আবু হানা মোস্তফা কামাল, মনিরুজ্জামান সাহেব। ডক্টর মনিরুজ্জামান, এরা আমাদের শিক্ষক ছিল। তো তারা শিক্ষক হিসেবে যেরকম মহিরুহ ছিল, যেরকম আলোকবর্তিকা ছিল, এক একটা প্রচণ্ড সূর্যের মতন ছিল, সেই সূর্যের বিকিরণ সাধারণ ছেলেমেয়েদেরকেও আলোকিত করত, উদ্ভাসিত করত। রাইট, এই কথাটাতে আমি আবার ফিরে আসতে চাচ্ছি যে আমি আপনার কাছে এই কথাটি বলতে চাই। আপনি প্রায় বলেন, আমরাও বলি, আমরা এই যে বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়কে যখন আমরা দেখি, পত্রপত্রিকায় দেখি, বিভিন্ন মিডিয়াতে দেখি, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি, একটু হতাশ হই যে এশিয়ার 100 ইউনিভার্সিটির মধ্যে আমার সেই বিশ্ববিদ্যালয়ের নাম নেই। ইভেন এই যে সাউথ ইস্ট এশিয়া, আমরা যেটাকে দক্ষিণ পূর্ব এশিয়া বলি, সেখানকার 100 বিশ্ববিদ্যালয়ে আমাদের নাম নেই। এই যখন এগুলো আমরা দেখি, আমাদের প্রাচ্যের অক্সফোর্ড যে গর্বের সাথে যে ক্যাম্পাসে দীর্ঘ সময় আমরা দৌড়াদৌড়ি করেছি, এখনকার অবস্থার সাথে যদি তুলনা করেন, কেন এরকমটা হয়েছে? আমি একদম স্পষ্ট করে বলতে চাই, এটার কারণ তোমার নষ্ট রাজনীতি, দলীয়করণ। আমরা যে এরশাদের সামরিক শাসন বিরুদ্ধে 9 বছর আন্দোলন করেছি, সেই আন্দোলনে তুমিও একজন সম্মুখ কাতারের সাহসী লড়াকু যোদ্ধা ছিলে। আজকে না হয় পরবর্তী সরকারি চাকরি করেছো, আমরা একসাথে কত আন্দোলন সংগ্রাম অ্যাকশন করেছি। যে সেই সময়েও সামরিক শাসকরাও যতটা মানে তারা চেষ্টা করে কোনো দলীয়করণ করতে পারে নাই, মেধার মূল্যায়নটা ছিল। কিন্তু এরশাদ পতনের পরে আমরা অনেক বড় আশা নিয়ে যে একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে চেয়েছিলাম, সে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা না হয়ে একটা দলীয় রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা হয়েছে। এবং সেই সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ হয়েছে দলীয় ভিত্তিতে। সেই সময় তোমার প্রশাসনে তুমি একজন প্রশাসক ছিলে, প্রশাসনেও দলীয় ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। এবং বিশ্ববিদ্যালয়ের এই এবং হলগুলোতে দলীয়করণ করা হয়েছে, হলের সিট বন্টনে, ভর্তির মেধাভিত্তিক ভর্তির ব্যাপারে, এবং সব কিছুকে দলীয়করণ করা হয়েছে। এটাই এর কারণ। সে এরশাদ পতনের পরে বিএনপি যখন ক্ষমতা আসছে, বিএনপি যে কাজ করেছে আওয়ামী লীগ একই কাজ করেছে। এবং যার কারণে তোমার মেধাবীরা এবং মেধাবী শিক্ষক নিয়োগ হয় নাই, দলীয় ভিত্তিতে হয়েছে, গবেষণা হয় নাই, হ্যাঁ, সুযোগ সুবিধা হয় নাই। যার কারণে বিশ্ববিদ্যালয়ের সেই যে মানটা ছিল, সেই মানটা আরো উন্নত হওয়ার কথা ছিল, মানটা আরো নেমে গেছে, এখন একেবারে তলানিতে এসে নেমেছে। ঠিক আছে, আমি মোহন ভাই, আপনি যথার্থ বলেছেন। আমি আপনাকে একটু প্রসঙ্গক্রমে, আমরা শেষের দিকে চলে আসছি অলরেডি, আমি আপনাকে একটা বিষয় বলতে চাই। আমি নিজের চোখে দেখেছি আর কি, এরশাদ বিরোধী আন্দোলনের সময় আপনি একই সাথে আপনাকে আমি রাজপথে দেখেছি, মিছিলের অগ্রভাগে দেখেছি, স্লোগান দিতে দেখেছি, মার মুখী হয়ে আপনাকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আলাদাভাবে একটা অন্য ভিন্ন স্রোতে আপনাকে নেতৃত্ব দিতে দেখেছি। আবার একই সাথে শিল্প সাহিত্য সংস্কৃতি তো আপনি আছেন, কবিতা পরিষদ হয়েছে, কবিদেরকে একটা প্ল্যাটফর্ম, সম্মিলিত সাংস্কৃতিক জোট হয়েছে। এই প্রত্যেকটার সাথে আপনার একটা ইনভলভমেন্ট ছিল। আপনি সকালবেলা মধুর ক্যান্টিন থেকে মিছিলের নেতৃত্ব দিলেন, আবার বিকালবেলা টিএসসিতে এই অনুষ্ঠানে, আপনি কবিতার অনুষ্ঠানে বা সংস্কৃতির জোটের অনুষ্ঠানে নানান জায়গায় আপনি থেকেছেন। এইটাও আপনি করেছেন। অন্য নেতারা এই কাজটি করে না। অন্য নেতারা সকালে যে নেতৃত্ব দিয়েছে এটা নিয়েই ছিল, কিন্তু আপনি দুটো কাজই করেছেন। এই ব্যাপারে আপনি খুব মান্নান, আমার সেই খুব পরিচিত কবিতা, আমার প্রথম কবিতা গ্রন্থ জলটি সাহসী মানুষ কবিতার একটা লাইন ছিল, আমাদের অশিক্ষিত নেতারা সংস্কৃতি বোঝে না, বরং নির্বাচন ভালো বোঝে। তোমার কথার মধ্যে সেটারই প্রতিফলন হলো। বিষয়টা হয়েছে কি যে সেই সময় আমাদের যারা কবিরা ছিল তারা শুধু কবিতা লিখেই তাদের দায়িত্ব পালন করলো, লেখকরা লিখেই দায়িত্ব পালন করতো।
কিছু শিল্পী ছাড়া অন্য শিল্পীরা তো গান গেয়েই তাদের দায়িত্ব পালন করত। কিন্তু পৃথিবীর অনেক বড় কবিরা, সে তুমি যদি নাজিম হিকমতের কথা বলো, মায়াকোভস্কির কথা বলো, তুমি যদি পাবলো নেরুদার কথা বলো, তুমি যদি লোরকার কথা বলো, তুমি যদি নজরুলের কথা বলো, হ্যাঁ, এরকম বহু কবিরা যারা একই সঙ্গে লিখেছে, কবিতাও লিখেছে এবং সামাজিক দায়িত্ব পালন করেছে। রবীন্দ্রনাথ করেছে। তো আমি সেই সময় সেইভাবে লেখালেখিকে আমি সেইভাবে দেখেছি। আমি একটা কথা আছে না যে আর্টস ফর আর্টস শেখ আর আর্টস ফর লাইফ শেখ। তা আমি জীবনের জন্য শিল্পে বিশ্বাসী। হ্যাঁ, মানুষের জীবনের সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনার জীবনের যে প্রতিফলন, সেটাতে আমার লেখায় আমি প্রতিফলিত করতে চেয়েছি। সেই কারণে আমি একই সঙ্গে আন্দোলন সংগ্রাম সংগঠিত করেছি, আবার সাংস্কৃতিক আন্দোলন, সাহিত্য আন্দোলনকে সংগঠিত করেছি। আজকে এই যে সম্মিলিত সাংস্কৃতিক এবং জাতীয় কবিতা পরিষদ, এই দুটোকে সাইনবোর্ড ব্যবহার করে কিছু তস্কররা, কিছু বন্ডরা, হ্যাঁ, কিছু চাটুকার মোসাহেবরা, সুবিধাবাদীরা ব্যবসা করছে। কিন্তু এই জাতীয় কবিতা সম্মিলিত সাংস্কৃতিক জোট এবং জাতীয় পরিষদ প্রতিষ্ঠার প্রথম উদ্যোক্তা আমি। এটা আমার কথা না, উদ্যোগের সঙ্গে যারা ছিল তাদের লেখাতে আছে এটা। হ্যাঁ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের একটু বলি যে আমরা যখন ছাত্র সংগ্রাম পরিষদ করলাম, 14টা ছাত্র সংগঠন, তুমিও ছিলে সেই সময়। মাও সেতুর একটা কথা আছে যে কোনো রাজনৈতিক বিপ্লবকে সফল করতে হতে পাশাপাশি সাংস্কৃতিক বিপ্লব দরকার। হ্যাঁ, তখন আমরা চিন্তা করছিলাম যে আমাদের রাজনৈতিক বিপ্লবটাকে যদি আমরা এই আন্দোলনটাকে সফল করতে চাই, তার মধ্যে সাংস্কৃতিক আন্দোলনটা পাশাপাশি দরকার। আমি এবং আমার বন্ধু, আমি দেশ বরণ হলো পৃথিবী বরণ্যে বুদ্ধিজীবী এবং জ্ঞানী, তত্ত্বজ্ঞানী সলিমুল্লাহ খান আর আমি দুজন রুমমেট ছিলাম 324 মহসিন হলে। তুমি ছিলে। তা আমরা সেই সময় আন্দোলনের সঙ্গে সলিমুল্লাহ, আমরা দুজনই জড়িত। তা আমরা প্রতিদিন এগুলো নিয়ে আলোচনা কী করা যায়, কি হবে। তখন তো 11 জনের আমি বিদ্রোহ করতাম, তুমি জানো যে ছাত্র সংগ্রাম মানে হ্যাঁ, যে তারা আন্দোলন ডিক্লেয়ার করে আবার নেতা নেত্রীদের মধ্যে আন্দোলন স্থগিত করছে। তখন 11 জনে আমরা বিদ্রোহ করে প্রথম সামরিক শাসন হয়। সেদিন সলিমুল্লাহ খান আমার সঙ্গে ছিল। তো সলিমুল্লাহ খান আর আমি একদিন সকালবেলা আমাদের আমার ছিল, ওই টিউটোরিয়াল ছিল, লাইব্রেরিতে পড়তে যাবে। সলিমুল্লাহরও পড়তে যাবে, লাইব্রেরিতে যাচ্ছি। মহসিনতে বেরিয়ে আমরা যেতে যেতে আমরা যখন অপরাজেয় বাংলার ওখানে, তখন সলিমুল্লাহ আমাকে বলছিল যে মোহন, আপনি তো নেতৃত্ব দিচ্ছেন, তো আমাদের ছাত্র সংগ্রাম পরিষদের আন্দোলনটাকে, স্বৈরাচারবিরোধী আন্দোলন সফল করতে হলে আমাদের এখানে যে সাংস্কৃতিক সংগঠনগুলো আছে, বিশেষ করে টিএসসি কেন্দ্রে যে অনেকগুলো ছিল, হ্যাঁ, সেই সময় তো এই মহিলা ইয়াটিয়া শিল্পকলাতে ওরকম ছিল না, সব টিএসসিতে রুম ছিল। এদেরকে একত্রিত করা যায় কিনা, হ্যাঁ, আপনি একটা একত্রিত করার উদ্যোগ গ্রহণ করেন। তখন আমাদের ঠিক আছে, আমি অতি দ্রুতই এই উদ্যোগ নিচ্ছি। তা আমি সেদিন বিকেলেই আলাপ আলোচনা করে পরের দিন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে লাইব্রেরির মাঠ, হাকিম চত্বর বলা হয়, হাকিম চত্বরে আমরা একটা মিটিং দিলাম। মিটিং দিয়ে তখন আমরা আলাপ করলাম। সেই সময়ে সেই আলোচনায় আমাদের বন্ধুরা এরা, আমরা সবাই ছিলাম। সেই সময় সলিমুল্লাহ খান, আলী রিয়াজ, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, ইসা খান, সে সময় আমরা যারা আছি লেখালেখি করতাম। সেখানে আলোচনা হলো যে এরকম ব্যাপার, আমরা ছাত্র সংগ্রাম পরিষদের পাশাপাশি একটা মানে সাংস্কৃতিক সংগঠন, তখন ছাত্র সংগ্রাম পরিষদের নামের সাথে মিলিয়ে সংগ্রামী সাংস্কৃতিক জোট, হ্যাঁ, ছাত্র সংগ্রাম পরিষদের হ্যাঁ, সাংস্কৃতিক সংগ্রাম পরিষদ হয় না, সংগ্রামী সাংস্কৃতিক জোট, এই নামে একটা সংগঠন করা হলো। এবং আমাকে
কনভেনার করা হলো। শুরুতে শুরুতে প্রথম কমিটিতে আমাকে কনভেনার করা হলো এবং সবাই মেম্বার। এবং এটা আমার কথা না, আর একজন উদ্যোক্তা আমাদের সঙ্গে ইসাক খান, লেখক ইসাক খান, তার একটা লেখা লিখছেও কীভাবে সাংস্কৃতিক জোট হলো। সেই সংগ্রামী সাংস্কৃতিক জোট করা হলো। তার কিছুদিন পরেই আমি অ্যারেস্ট হয়ে গেলাম। সেই সংগ্রামী পরিষদ সাংস্কৃতিক জোট থেকে আমার মুক্তির দাবিতে লিফলেটও বের করা, সে লিফলেটও আছে এখনও। তো তখন আমাকে তো সামরিক গোয়েন্দা বাহিনী চোখ বেঁধে হাত বেঁধে তুলে 21 দিন নিখোঁজ করে রাখলো, টর্চার করলো। তখন গুম শব্দটা ছিল না, এখন যে গুম। তো আমার মনে হয় সে সময় প্রথম এরশাদের সময় গুম আমি হয়েছিলাম আর কি। হ্যাঁ, 21 দিন নিখোঁজ ছিলাম। এরপরে আমি যখন ছাড়া পেলাম, এসে আমরা তখন আবার এটা নিয়ে বসলাম। বসে সামনে 21শে ফেব্রুয়ারি ছিল। আমি তো 11 যে 13 জানুয়ারি অ্যারেস্ট হলাম, আমি সম্ভবত ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে মুক্তি পেলাম। মুক্তি পেয়ে আমরা আবার এই সামনে 21শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে মানে আমরা একটা 21 উদযাপন কমিটি, পক্ষান্তরে একটা যে সামরিক শাসনের বিরুদ্ধে আমরা একটা সাংস্কৃতিক কর্মীদেরকে একত্রিত করব। তো আমরা উদ্যোগ নিলাম যে আমরা একটা 21শে ফেব্রুয়ারি উদযাপন কমিটি করব। কোথায়? ওই যে ঢাকা বিশ্ব লাইব্রেরির মাঠে প্রথম ওখানে আমরা সব ঠিকঠাক করলাম। তখন ফয়েজ ভাইয়ের নেতৃত্বে অন্যান্য যারা সিনিয়র আসলো, মফিদুল হক টক, এরা মিলে এরাও একটা উদ্যোগ নিল যে তারা 21 উদযাপন করবে। তখন দুইটা, কিন্তু তারা যদিও সিনিয়র, কিন্তু সেই সময় সামরিক শাসন, তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সমর্থন ছাড়া কোনো কিছু সামরিক শাসকের বিরুদ্ধে করা সম্ভব ছিল না। তখন তারা আমরা করবো সে আমাদের সাথে যোগাযোগ করলো। শামসুর রহমান ছিল না, না না, হ্যাঁ পরে মোহাম্মদ রফিক তো প্রথম সামরিক শাসন জারি হলে এসে অপরাজয় বাংলার ওখানে সে আসতো। যাই হোক, জোর তখনও এসব উদ্যোগ হয়নি। তারপরে তোমার ওই তখন তারা আমাদের প্রস্তাব দিল যে আমরাও করছি তোমরাও করছি, দুইটা করলে কেমন হয়। তখন আমরা ঠিক আছে একসাথে করতে পারি। তখন এই যে লেমনকে তুমি চেনো, লেমন তারা ছিল আমাদের সঙ্গে, আরে ছিল। তো এই যে আজকে বিরাট কিছু লিয়াকত আলী লাকি, হ্যাঁ সেই লিয়াকত আলী লাকি কিন্তু সাংস্কৃতিক জোটের সঙ্গে, এই যে আজকে কুদ্দুস যে সাংস্কৃতিক জোট নিয়ে ব্যবসা করে, সেই কুদ্দুসরা কিন্তু কেউ ছিল না তখন। আমরা তখন একত্রে, কুদ্দুস তখন ফয়েজ ভাইদের, সে আবার ওই না আরণ্যক না, ঢাকা পদাতিক। তো ওই নাটক, হ্যাঁ হ্যাঁ ঢাকা পদাতিক এবং নাট্যগোষ্ঠীগুলো নাসির ইউসুফ বাচ্চু টাচ্চু ফয়েজ ভাই এরা মিলে করছে, আর আমরা ছাত্র সমাজকে সাথে নিয়ে করছে। রুদ্র আমরা তখনও ছাত্র, হ্যাঁ আমরা তখন তারা আমাদের প্রস্তাব দিল, তখন আমরা ঠিক আছে একসাথে করতে পারি। ওদেরটা নাম ছিল 21 উদযাপন কমিটি, আর আমাদেরটা নাম ছিল, ইতিমধ্যে আমি আসার পরে আমরা ঠিক করলাম যে এরকম ব্যাপার, আমরা সংগ্রামী সাংস্কৃতিক জোট বাদ দিয়ে শুধু সাংস্কৃতিক জোট নামটা ঠিক করলাম। ঠিক করে তখন ওরা আর আমরা আসলাম, মিলিত হলাম। তখন আমরা এটার নাম দিলাম সম্মিলিত সাংস্কৃতিক জোট, যে ওদের সাথে একত্রিত হলাম। কিন্তু সাংস্কৃতিক জোট আমরা করেছি, ফয়েজ আহমদ রানা, কুদ্দুস রানা এবং এই মফিদুল হক, নাসিরুদ্দিন, এইসব এরা না, আমরা করেছি সাংস্কৃতিক জোট এবং ওরা করেছিল 21 উদযাপন। এই দুইটা একত্রিত হওয়ার কারণে সম্মিলিত সাংস্কৃতিক জোট। আমরা আরেকটি বিষয় একটু বলতে, কবিতা জাতীয় পরিষদ যেটা প্রথম যে করলেন, হ্যাঁ কবিতা উৎসব, হ্যাঁ সেটা আমি বলছি। এইভাবে সাংস্কৃতিক জোটটা গড়ে উঠলো। আমরা যে প্রোগ্রামটা নিলাম সেই প্রোগ্রামটা আমরা করতে পারলাম না, প্রোগ্রামটার তার আগেই আন্দোলন হলো এবং তোমার 14 ফেব্রুয়ারি হলো। 14 ফেব্রুয়ারি ইউনিভার্সিটি বন্ধ হয়ে গেলে আমরা প্রোগ্রামটা করতে পারলাম না। এবং লিয়াকত আলী লাকি কীভাবে আসলো, সেটা আসলো যে আমাদের তখন আমরা মাঠে বসে, হাকিম চত্বরে বসে মিটিং করি, ডিসিশন নেই, আমাদের এটা বসার জায়গা দরকার। তো লাকি তখন ডাকসুর সাংস্কৃতিক সম্পাদক, তো আমাদের একটা ঘর দরকার। তখন আমরা বললাম যে ঠিক আছে আমরা লাকি কিনি এবং লাকির ওখানে বসি। এইভাবে লাকি ইনভলভ এনিহাও। তো এইভাবে তো সাংস্কৃতিক জোট গড়ে উঠলো। আর কবিতা পরিষদটা একই ঘটনা, এরশাদ যখন ডিক্লেয়ার করলো যে সারা পৃথিবীর কবিদেরকে নিয়ে সে একটা
কবিতা, এশীয় কবিতা উৎসব, কি যেন উৎসব, এশীয় কবি, আন্তর্জাতিক এশীয় কবিতা উৎসব। এর কারণটা কি ছিল? এরশাদ যে এই যে খুন জখম গ্রেপ্তার টেপ্তার করেছে, ইতিমধ্যে তার খুনি নাম হয়ে গেছে, এই খুনি নামটাকে তার উর্দি থেকে মানে খুনের রক্ত মুছে ফেলার জন্য সে কবি তকমায় নিজেকে ঢাকতে চাইল, কবির লেবাসে। তখন সে এই এশীয় কবিতা উৎসব আয়োজন করলো এবং সেই সময় 1 কোটি টাকা তাদের বাজেট, এবং দেশ বিদেশ থেকে সেই সুভাষ মুখোপাধ্যায়কে এনেছে, তারপরে আরও অনেক পৃথিবীর অনেক বিখ্যাত আমেরিকান কবি টবিটা, এখন এই মুহূর্তে নাম মনে নেই। তখন আমার ভেতর খুব স্ট্রাইক করলো। আমি এককভাবে বলবো, কেউ যদি এটা দাবি করে যে আমরা কবিতা পরিষদ করেছি, ওর থাপ্পড়ে আমি দাঁত ফালাই দেব। আমি তখন এটা চিন্তা করলাম যে, আমি প্রথম চিন্তা করলাম যে আমরা যে কবিতা উৎসব, নট দ্যাট, আমি চিন্তা করলাম সেটা এইটাকে ভেঙে দিতে হবে, এটা করতে দেওয়া যাবে না। তখন আমি এই কাটাবনে অসীম সার ইত্যাদি, এই কিছুদিন আগে মারা গেল অসীম সার ইত্যাদি প্রেসে তখন কবিরা একটা আড্ডা দেয়, নির্মলেন্দু গুণ, রফিক আজাদ, তারপরে হুমায়ুন আজাদ আড্ডা দেয়, আর পাশে তারকালোক সাজ্জাদ কাদের ওখানে চাকরি করে। তখন আমি ওইখানে গেলাম একদিন সন্ধ্যাতে, সবাই আমাকে দেখে অবাক যে আমি রাজপথের সৈনিক, এরকম ছাত্রনেতা আমি কেন? তো সবাই কী ব্যাপার? তখন আমি বললাম যে আপনারা সেই দিন সকালে ইত্তেফাকে নিউজটা হয়েছে, আমি একদিনের মধ্যে, এটা আমি একদিন অস্থির হয়ে গেছি। আমরা আজকে সকালে আপনার ইত্তেফাক পড়েছেন? বলে হ্যাঁ পড়েছি। বলে কী ব্যাপার? বলে ইত্তেফাকে একটা নিউজ দিন। কোন নিউজটা? যে এরশাদ যে একটা কবিতা উৎসব। হ্যাঁ 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 ঠিকই তো। তখন ওখানে ছিল রফিক আজাদ, নির্মলেন্দু গুণ, মহাদেব শাহ, হুমায়ুন আজাদ, এরা সব ছিল, অসীম শাহ এরা ছিল। বলছে হ্যাঁ দেখেছি। বলে আপনার কি ভাবছেন? বলে তুমি চিন্তা করো, আমাদের লেখক কবিরা বিরাট বিরাট ইমেজ, আমি সুফিয়া কামাল থেকে শুরু করে সব কবিদের সাথে মিশেছি, তো আমি বাংলাদেশের কবিদের চরিত্র, চেহারা, মনোভাব সব জানি, তো তাদের চিন্তাই নাই এটা। তো হ্যাঁ হ্যাঁ দেখেছি, তো কী ব্যাপার? এটা না আপনারা কী ভাবছেন? বলে কী ভাববো? যে আপনারা কি এই কবিতা উৎসবে যোগ দিবেন? তখন একজন আরেকজনের মুখের দিকে তাকায়, মানে আমি দেখলাম কি যে এরা হয়তো অপেক্ষা করছে যে তাদের ডাকলে তারা ওখানে যাবে। তখন যে তোমার বক্তব্য কি? রফি তোমার বক্তব্য? আমি বললাম যে এই কবিতা উৎসব আপনাদের যাওয়া যাবে না এবং এটাকে প্রতিরোধ করতে হবে। তখন সবাই সেটা নড়েছে, বললো ঠিকই বলেছে তো, ভালো কথা বলেছে তো। তো যে আপনারা এখানে না, কেউ কেউ বলে যে আচ্ছা এখনও তো আমাদের কিছু বলে নাই, দেখি দাওয়াত দেয় কিনা দেখি। তখন যে না, আপনাদের এখানে যাওয়া যাবে না। হ্যাঁ, আমি তাদের মানা করলাম। তাহলে কী করতে চাও? বলে যে, আমি বললাম যে এটা করতে দেওয়া যায় না, কী করা যায়? তখন বললাম যে আমরা একটা কিছু করতে পারি। হ্যাঁ, বলে হ্যাঁ তুমি, তখন এরা রফিকাজ বললে হ্যাঁ তুমি উদ্যোগ নিলে হতে পারে। তখন আমি তো বলতে পারছো মহাঅর্গানাইজার, ঠিক আছে তুমি উদ্যোগ নাও, আমরা তোমার সঙ্গে থাকবো। এইভাবে কবিতা পরিষদের এবং সাজ্জাদ কাদেরকে, তার একটা বড় রোল ছিল, সাজ্জাদ কাদের বললাম, সে আমাকে খুব উৎসাহিত করলো। এইভাবে পরবর্তীতে আমি রুদ্রের সাথে যোগাযোগ করলাম, আর সে সময় তরুণ যারা ছিল, ইস্তেকবাল, শ্যামল, শিমুল, তারিক, সুজন, এদের সাথে যোগাযোগ করে পরবর্তীতে বিভিন্ন জায়গায় আলাপ আলোচনা করে। এখানে এই কথাটা বলে শেষ করি, শামসুর রহমান, তখন রুদ্রর বাসায় গেলাম। রুদ্র সেদিন রাতে খুলনা যাবে মিঠাখালী, সে তখন চিংড়ির ঘের করেছে। আমি এবং তারিক সুজাত গেলাম, আর বোধ হয় শিমুল মোহাম্মদ বা শ্যামল জাকের, এরকম 2-3 জন। তো বললাম যে এই ঘটনা। তো বললো যে আমি তো আজকে মিঠাখালী যাচ্ছি, টিকিট করে ফেলছি। তাসলিমা নাসরিন তখন তার বউ রাজাবাজার ইন্দিরা রোডে থাকে। মনে আছে সেদিন তাসলিমা নাসরিন আমাদেরকে সবজি নুডলস করে খাইয়েছিল আর কি। তখন আমি বললাম যে না, তোমার যাওয়া যাবে না, আমরা এটার পাল্টা একটা কবিতা উৎসব করব। কীভাবে করবো? বলে এইভাবে করবো। বলে আমি তো টিকিট কেটে ফেলছি, ঘুরে আসি, তারপর আমি নো, তোমাকে আমি টিকিট কেটে দেব, তোমার টিকিট বাতিল। তোমাকে আমি বলে আমি 500 টাকা দিয়ে টিকিট কাটলাম, আমি 500 টাকা দিয়ে টিকিট কেটে দেবো, তুমি যেতে পারবে না। তখন ওখানে বসে সেইখানে দেখো তাসলিমা নাসরিনের জানা দরকার, তাসলিমা নাসরিন এসে আমাদেরকে এশীয় কবিতা উৎসবের মিটিংয়ের যে
হোল্ডার টোল্ডার হয়েছে, সে ওখানে গেছে। ফজল শাহাবুদ্দিনরা তাকে ডাকছে, কাস্টমার সেখানে গেছে। আমার জীবনের কোন স্টানবাজ কোনো নারী দেখি নেই, সে ওইখানে গেছে। তখন সে এসে ওই সমস্ত ফোল্ডার টোল্ডার বসিয়ে দিল যে এরকম এরকম হচ্ছে। তখন যে এটা তো একটা ভালো কাজ হবে, আমরা এটা ফলো করবো, ওরা কী করছে এটার বিকল্প করবো আর কি। সে নিয়ে আসলাম, এসে পরবর্তীতে এই যে মিটিং দিলাম টিএসসির ওই যে শিরিষতলায়, ওখানে মিটিং দিলাম এবং একটা প্রাক প্রস্তুতি কমিটি করলাম, করে আমরা তখন মুভ করলাম। তো শামসুর রহমানের আমরা বললাম যে, সাজ্জাদ কাদের আমাদের বললো যে তোমরা সবাইকে দূরে না ঠেলে দিয়ে কাছে নিয়ে আসো, তোমরা শামসুর রহমানের কাছে যাও, প্রথম তাকে আনতে হবে, তাহলে পরে এটা মানে বেগ পাবে না। তখন আমি আর রুদ্র ঠিক করলাম যে শামসুর রহমানের কাছে যাব। আমরা একটা সম্মতিপত্র করলাম ওই তারকালোক থেকে। তারকালোকের আরফিন বাদল আর সাজ্জাদ কাদের খুব সাপোর্ট দিয়েছে, ওখান থেকে আমরা সব ফোন করছি, সাপসি, এইসব সম্মতিপত্র যে প্রথম জাতীয় কবিতা উৎসবে যোগ দিতে আমার সম্মতি আছে, এরকম একটা আমরা ওই যে কী বল সাইক্লোস্টাইল করে কেটে কেটে নিয়ে গেলাম। শামসুর রহমানকে যেয়ে বললাম যে রহমান ভাই এই ঘটনা, এশীয় কবিতা উৎসবে আপনি সেখানে যাবেন কিনা। সে আমতা করে। তো তোতলা ছিল দৈনিক বাংলায় চাকরি না, হ্যাঁ দৈনিকমালা, আমরা দৈনিকমালায় গেলাম, যে বললাম যে আপনি যাবেন কিনা। তো বললো যে দেখি কি করি, এখনো কিছু ভাবি নাই, আমাকে তো এখনো দাওয়াত করে নাই, দাওয়াত করুক তারপর দেখা যাক, একটু বললো। তখন আমি বুঝলাম যে সে দনমনো আছে, যে যাতে হ্যাঁ দাওয়াত করে যেতে পারে। তখন আমি বললাম রহমান ভাই, আমি একটা মানে পলিটিক্স করলাম, রহমান ভাই আপনি বাংলাদেশের প্রধান কবি বলে অভিহিত হয়েছেন, আপনাকে যদি এই উৎসবের প্রধান করে আপনাকে দায়িত্ব দিত তাহলে এটা হতে পারত, কিন্তু ফজল শাহাবুদ্দিন, আল মাহমুদ এরা এটার দায়িত্বে আপনাকে বলে নাই, আর আপনি সেখানে যাবেন কি না যাবেন এটা এখনো ভাবতেছেন। হ্যাঁ আপনি এরকম, তো ওটা তো প্রথমে তো আপনাকে দায়িত্ব দেওয়া উচিত ছিল, আর ফজল শাহাবুদ্দিনের নেতৃত্বে আপনি ওই উৎসবে কবিতা পড়তে যাবেন। তখন ঠিকই বলেছেন তো তোতলা তো। তারপরে বললো যে আপনি অন্যদের সাথে আলাপ করছেন, তাহলে তরুণদের সাথে আলাপ করছি, তো আমি আলাপ করি নাই। বললাম যে হ্যাঁ আমি সৈয়দ হক টক, বেলাল চৌধুরী সবার সাথে আলাপ করছি, গুনটুনদের সাথে আলাপ হয়েছে, আপনি থাকলে সবাই থাকবে। আমি একটু প্যাঁচ লাগালাম, ঠিক আছে আমি থাকবো আপনাদের সাথে। তখন আমি পকেট থেকে যেটা সিগনেচার করেন, কি এটা পড়লো, পরে আমাদের মুখে দিতে এখন কী বলবে, আর তখন তো আমাদের একটু ভয়ও পেত, সিগনেচার করে দিলাম। এই এনে তার 2 দিন পর তার এর মধ্যে সৈয়দ হক টক সবার সাথে যোগাযোগ করলাম, বেলাল চৌধুরী যোগাযোগ করে টিএসসিতে মিটিং দিলাম, দিয়ে তোমার প্রথম আমরা প্রাক প্রস্তুতি কমিটি, তারপর প্রস্তুতি, অনেক আমি ইতিহাসটা লিখেছি এইভাবে জাতীয় কবিতা পরিষদ। এটা আপনার এই দুটো কাজ আমি বলবো না যে নিজের চোখে দেখা, এগুলো আমাদের চোখের সামনে হয়েছে। এবং তোমার মনে আছে কি না যে প্রথম কবিতা উৎসব এরশাদ ভেঙে দিতে পারে, সেই সময় তোমরা যারা তরুণ মানে তরুণ ছাত্র, হ্যাঁ বিভিন্ন ছাত্র সংঘর্ষে জড়িত, তোমাদেরকে নিয়েই কিন্তু তোমাদেরকে সাথে রেখেই বিভিন্ন উপকমিটি তোমাদেরকে রেখে তোমাদের দিয়ে ওটা পাহারা দিয়ে ওই উৎসব করেছিলাম। আমার মনে আছে এটা। যাক মোহন ভাই, আমার মনে হয় আমরা অনেকগুলো কথা আমরা বলেছি, আপনারও কিছু আমাদের অজানা কিছু তথ্য আপনি দিয়েছেন আজকে। দর্শক আমার মনে হয় যে কবি মোহনায়নের কাছ থেকে কিছু অজানা জিনিস আপনারা জানতে পেরেছেন, আমারও জানা ছিল না এতটা। বিশেষ করে এই যে এখন সম্মিলিত সাংস্কৃতিক জোট এর শুরুটা এবং জাতীয় কবিতা পরিষদ কিভাবে হলো আপনারা শুনেছেন। আমাদের কথা সাহিত্যিক আমরা যাকে বলি যে একেবারে বহুমাত্রিক লেখক প্রয়াত হুমায়ুন আহমেদ, জনপ্রিয় লেখক বাংলা সাহিত্যের, তিনি একটি অসাধারণ কথা বলেছেন। তার অনেক উপন্যাসে আমি পড়েছি, উনি মাঝে মধ্যে বলেন যে লেখকরা, কবিরা নাকি কিছুটা অহংকারী হয়।
কিন্তু কবি মোহন রায়নকে কি আমি অহংকারী বলবো? কিন্তু আমার কাছে আমি সবসময় তাকে দেখেছি যতটা না তিনি অহংকারী, এর চেয়ে বেশি উনি অভিমানী। এই যে মান অভিমানের যে বিষয়টি, এটা আমাকে মাঝে মধ্যে ভাবায় যে আবার আপনাকে দেখেছি যে আপনি খুব রাগান্বিত, ক্রুদ্ধ হয়েছেন, কারো প্রতি সংক্ষুব্ধ হয়েছেন, আবার খুব তাড়াতাড়ি আপনি আবার আগের অবস্থানে ফিরে গেছেন। আপনার সংক্ষুব্ধতা নেই, আপনি আবার তাকে, যার প্রতি আপনি ক্ষুব্ধ হয়েছেন, তাকে আবার বুকে টেনে নিয়েছেন। আপনাকে আমি এরকমভাবে বলতে চাই যে আপনি হলেন অনেকটা মরুভূমির বালির মতো, খুব দ্রুত উত্তপ্ত হয়ে খুব কম সময়ে আবার শীতল হয়। এই ব্যাপারে আপনার একটু মন্তব্য। আমি কখনোই অহংকারী ছিলাম না। কোনো সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক বিষয়ে আমার একটা অহংকার আছে, সেটা আমার সততার। আমি আমার চারপাশে অসংখ্য লোককে দেখেছি, আমি দেখেছি যে তারা আমার মতো সৎ না। তারা আমার চেয়ে অনেক বড় বিদ্বান, অনেক বড় প্রাতিষ্ঠানিকভাবে অনেক বড় পদে আছে, কিন্তু আমি সততার খুব অভাব। আমি খুব ফিউ পার্সেন্ট বাংলাদেশে সৎ মানুষ দেখেছি। আমি খুবই ক্ষুব্ধ এবং রাগী। একসময় এটা প্রচলিত ছিল ঢাকা ইউনিভার্সিটিতে যে মোহন রায়ন রাগলে, ক্ষেপে গেলে দেশ নড়ে ওঠে। এরকম অনেক ঘটনা আছে। এরকম ধরো আমি আমাদের সেই ভাষা আন্দোলনের বিখ্যাত কবিতা, যে ওই যে আবু জাফর ওবায়দুল্লাহর মানে কুমড়ো ফুলে ফুলে ছেয়ে গেছে, ভাষানের কবিতা আমার খুব প্রিয় কবি ছিল। তাকে আমি বাংলা একাডেমিতে কলার ধরে নামিয়ে দিয়েছিলাম এরশাদের মন্ত্রিসভায় যোগ দেওয়ার জন্য। তাকে নামিয়ে দেওয়ার জন্য তাকে বিবৃতি দিয়ে, তার পক্ষে বিবৃতি দিয়েছিল শামসুর রহমান, আল মাহমুদ, বেলাল চৌধুরী, কয়েকজন। আমি শামসুর রহমানের সাথে পরবর্তীতে কাজ করেছি। শামসুর রহমান, বেলাল চৌধুরী, আল মাহমুদকে আমি বাংলা, হ্যাঁ, তাদেরকে আমি বাংলা একাডেমি থেকে বের করে দিয়েছি। এরকম কিছু ঘটনা তোমরা নিজেরাও, তুমি নিজেও সঙ্গে ছিলে তো আমি ক্ষুব্ধ হয়েছি, কোনো লোকের মধ্যে ক্ষেপে গেছি যখন কোনো তার বিরুদ্ধে কোনো অসততা দেখেছি, ভুল কাজ দেখেছি, অনিয়ম, তখন। কিন্তু আবার আমি তাদেরকে বুকে টেনে নিয়েছি তারা যখন ভুল স্বীকার করেছে, তারা যখন সঠিক পথে ফিরে এসেছে, তখন আমি তাদেরকে আবার বুকে টেনে নিয়েছি। বিষয়টা এরকম। ধন্যবাদ মোহন ভাই। আমার মনে হয় আমরা অনেক কথা বলেছি আপনার সাথে, আমরা ভবিষ্যতে হয়তো আরও কথা আপনার সাথে বলবো। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে উপনীত হয়েছি। এবার যেটা আমরা করতে চাচ্ছি, প্রতিটা অতিথিকে আমরা বলছি যে আপনি যখন চলে যাবেন অনুষ্ঠান থেকে কথা বলে, আপনি একটি কবিতা আবৃত্তি করবেন। এটা আপনার প্রিয় কবিতা আপনি আবৃত্তি করবেন। প্রত্যেককে আমরা বলেছি। আপনার ক্ষেত্রে বলবো যে আপনি আপনার নিজের কবিতা, কারণ আপনি নিজেই অনেক বড় কবি। আপনি এই দুই বাংলায় আপনি একজন পরিচিত, ব্যাপকভাবে পরিচিত একজন কবি, প্রতিষ্ঠিত কবি বাংলা সাহিত্যের। এখন যারা জীবিত আছে আপনি তাদের মধ্যে অন্যতম সেরা একজন কবি। আপনি আপনার নিজের প্রিয় কবিতা, যেগুলো আমরা শুনেছি ক্যাম্পাসে 80-র দশকের মাঝামাঝিতে প্রথম দিকে, যে কবিতা নাড়া দিয়েছিল তরুণ প্রজন্মকে সেই সময়কার, সেই কবিতা আমি অনেকবার শুনেছি টিএসসিতে। আপনার সেই যে জলিউটি সাহসী মানুষ বা এগুলো, আপনার নিজের পছন্দের কবিতা আপনি আমাদেরকে শোনাবেন। আমাদেরকে বলতে দর্শক আপনার মুখে, আপনার নিজের কণ্ঠে কবিতা শোনার জন্য আমার মনে হয় দর্শক এখানে সবাই আগ্রহ করে আছে। আমি আপনার কণ্ঠে কবিতা শুনতে চাই। আপনারা এতক্ষণ আমাদের সময়ের একজন অত্যন্ত জনপ্রিয় এবং আমরা বলি, আমি মাঝে মধ্যে বলি যে দ্রোহের একজন কবি, ভালোবাসার কবি এবং সততার প্রতীক একজন কবি মোহন রায়নের কাছ থেকে আপনারা কিছু অজানা জিনিস জেনেছেন, অজানা তথ্য জেনেছেন। আমরা দীর্ঘ সময় আপনারা আমাদের কথা শোনার জন্য আপনাদের প্রতি আপন ছায়ার পক্ষ থেকে আবারও আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
আবারও হয়তো দেখা হবে অন্য কোনো অতিথির সঙ্গে। আপনারা আমাদের অনুষ্ঠান শুনবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।